নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে আর বেশি সময় নেই সেই সমস্ত বাংলাদেশিদের হাতে যারা এতদিন ভারতকে গালাগালি করেছে, ভারতকে তাদের ইচ্ছা মতো যা নয় সেইটাই বলেছে। এখন দেখুন, সেই সময়টা তাদের হাতে নেই যে কি করবে আগামী দিনে। দেশ ছেড়ে পালানোর জন্য তাদের তো একটা সময় দরকার রয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক পার্টির যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, তার হাতে কিন্তু একটা প্রপার সময় না থাকলে সে দেশ ছেড়ে পালাতে পারবে না। এখন দেখুন, সিচুয়েশনটা ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের ভিতরেই যে শেখ হাসিনার যে সমস্ত রাজনৈতিক পার্টির যে সমস্ত নেতারা রয়েছে, যে সমস্ত মানুষজন রয়েছে, তারা কিন্তু উগ্র হচ্ছে আস্তে আস্তে। আর এর মধ্যেই এই যে সার্জিস আলম বলুন, হাসনাত আবদুল্লাহ, আরো যে সমস্ত যারা রয়েছে আর কি, এতদিন শেখ হাসিনাকে গালাগালি দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালাগালি দিয়েছে, তার সঙ্গে ভারতকেও কিন্তু গালাগালি দিয়েছে। আজকে সেই সমস্ত ব্যক্তিগুলো, সেই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত চুনোপুটিগুলো এখন আর পালিয়ে ফের পারছে না। কারণ দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু হাত গুটিয়ে নেবেন। সে বড় গভীর জলের মাছ। যখনই আমেরিকা বাংলাদেশের এই ইউনুসের ওপর থেকে হাত সরিয়ে নেবে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইনস্ট্যান্ট, তার বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে, তার বিভিন্ন দেশের ভিসা ইনস্ট্যান্ট সে পেয়ে যাবে, কারণ সে নোবেল জয়ী একজন। তাই সে ইনস্ট্যান্ট দেশ থেকে বেরিয়ে যাবে। পড়ে থাকবে কারা? পড়ে থাকবে ওই চুনোপুটিগুলো। রুই কাতলা রাঘব বোয়াল তো সব বেরিয়ে যাবে, পড়ে থাকবে ওই চুনোপুটি, ডার্কি পুটি, এই সমস্তগুলো পড়ে থাকবে। তো এখন দেখুন, তাদের পরিস্থিতি কি হবে সেটা ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে তাদের। এর আগে আমরা বিভিন্ন সময়ে দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, এটাও হয়তো আমরা আমাদের লাইফে দেখতে পাবো। এখন দেখুন, এদিকে পাকিস্তানের কথাই ভাবি। এখন বাংলাদেশের মধ্যেও আলোচনা শুরু হয়ে গেছে যে আফগানিস্তানকে বাংলাদেশ কোনোদিন কাছে টেনে নিতে পারলো না, সেই আফগানিস্তানকে ভারত এখন কাছে টেনে নিয়েছে এবং ভারত পাকিস্তানের বিপক্ষে তাদেরকে খাড়া করছে। আর বাংলাদেশ কেন পারলো না? আজকে যে পাকিস্তানকে বাংলাদেশ দুই চোখে দেখতে পারতো না, যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রিলেশন খুবই খারাপ, কারণ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা নিয়েছে বাংলাদেশ, আজকে সেই পাকিস্তানের কাছেই আবার গিয়ে হাত পাততে হচ্ছে বাংলাদেশকে। তাহলে কি অ্যাচিভমেন্ট করলো এতদিন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার সেই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্ল্যান করছেন। দেখুন, পাকিস্তান কারণ নয়। পাকিস্তান না চীনের, না আমেরিকার, না রাশিয়ার, না বাংলাদেশের। পাকিস্তান কারণ নয়। পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যে দেশে আতঙ্কবাদী সৃষ্টি হয়। আর এই আতঙ্কি সৃষ্টি করতে তাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ তাদের ইমেজে না কোথাও একটু ঘা পড়েছে, আঘাত পড়েছে, ইমেজে দাগ পড়ছে। সারা বিশ্ব যখন তাদের দিকে আঙুল তুলছে, তখন তো তাদের ইমেজটাকে একটু ডাইভার্ট করতে হবে না? যে কারণে কি করছে, আফগানিস্তানের দিকে নজর দিকে। রিসেন্টলি দেখুন, আফগানিস্তানের ভিতরে গিয়ে তারা এয়ার স্ট্রাইক করেছে। আর এটা কিন্তু খুব একটা যে ভালো করেছে তারা, সেটা কিন্তু নয়। কারণ আফগানিস্তানের তালিবানরা কিন্তু ছেড়ে দেবে না, পাকিস্তানকে কোনোভাবেই ছেড়ে দেবে না। তারা তারা অলরেডি তার পাল্টা জবাব শুরু করে দিয়েছে। এখন দেখুন, পাকিস্তান নিজেরা সামলাবে নাকি বাংলাদেশকে সামলাবে? মানে এক কথা বলা যেতে পারে, পাকিস্তান নিজে নিজের পেছন বাঁচাবে নাকি বাংলাদেশকে তাদের সহযোগিতা করবে? শুধুমাত্র উড়ছে কার জন্য বলুন তো? ওই যে আছে, সৌদি আরবের সঙ্গে একটা ডিল করে ফেললো। তুর্কি তো ওদের আগে, অনেকদিন আগে থেকে ওদের সাথ দিচ্ছে। এখন দেখুন, ভারত আবার সৌদি আরবকে একটা কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছে। তো সৌদির অলরেডি গরম ধরে গিয়েছে শরীরে যে কি করে ফেলেছে আমরা। তো সৌদি আরব খুব শীঘ্রই এই পাকিস্তানের সাইড থেকে পালাবে, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ ইসলামিক যে স্টেট রয়েছে, তার মধ্যে সবচাইতে মান্যগণ্য বলা যেতে পারে সৌদি আরবকে। ওদিকে সৌদি আরবকে আবার একটু ধামাচাপা দেওয়ার জন্য তুর্কি কিন্তু উঠে পড়ে লেগেছে, কারণ তাদের দেশ উন্নত, তারা বিশেষ করে টাকা পয়সা বেশি তাদের। তো এই যে কতগুলি দেশকে নিয়ে বাংলাদেশ ভাবছে যে আমরা পাকিস্তান, তুর্কি, সৌদি আরব এদের সহযোগিতা আছে, তার মানে আমরা সারা বিশ্বে ভারতকে ধামাচাপা দিতে পারবো, ভারতকে কোণঠাসা করতে পারবো। কিন্তু সেটা কি সম্ভব বলুন তো? এই যে হাসনাত, সার্জিস,
এরা যে কমেন্টগুলো করেছে ভারতের নামে সেগুলোকে আমরা ভুলে গিয়েছি? আমাদের রাজনৈতিক পার্টির তারা কি ভুলে গিয়েছে? একবার যদি শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, করবেও যদিও, কারণ রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তৃতা দিয়েছে, আমরা অনেক প্রতিবেদন দেখিয়েছি, এর আগের প্রতিবেদনে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেন্টলি যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতাও কোথাও না কোথাও যেন শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ করার একটা নতুন করে ছক তার মাথার মধ্যে আছে। সে চাইছে যে আমি শেখ হাসিনাকে ইলেকশন করিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের যে দায়িত্ব সেটা দিয়ে আমি কোনো রকমের সেফ এক্সিট করে নেবো, মানে পালিয়ে যাব। সে পালিয়ে যেতে পারলেই তাহলে পারে তার পিঠ বেঁচে গেল। তার পিঠ বেঁচে যাওয়া মানে আর যে সমস্ত চুনোপুটি উপদেষ্টা যারা রয়েছে এখন তাদের গরম ধরে গিয়েছে শরীরের মধ্যে। এই গরমটা কমানো কিন্তু খুব সহজ নয়। আর বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা এর আগে বহুবার ঘটেছে, এই ধরনের ঘটনা। শেখ হাসিনা যখন ভারতে আসলো তখন শুধু বাংলাদেশ নয়, আমাদের ভারতেরও বিভিন্ন রাজনৈতিকবিদ যারা ছিল বা আমাদের রাজনেতা যারা ছিল বিপক্ষের, তারা কিন্তু বারবার বলছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে স্থান দেওয়া, ভারতে তাদেরকে জায়গা দেওয়া কিন্তু উচিত হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ধরনের কথা বলেছিল। কিন্তু দেখুন আজকের ডেটে কিন্তু সমীকরণ পুরো পাল্টিয়ে গিয়েছে। আজকের হাওয়া একটু অন্যদিকে ঘুরছে। আজকে সেই সমস্ত রাজনেতারা বাংলাদেশের সম্বন্ধে আর ভারতকে কোনো গল্পই তারা করছে না, কোনো কথাই বলছে না, কারণ জানে যে পরিস্থিতি পুরোপুরি উল্টে গিয়েছে। এখন দেখুন না, এই যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে যেভাবে তাদের যে পুরনো রোলটা দেখাতে শুরু করেছে, সেই রোলটা কিন্তু এত সহজে আসেনি। এই 1 বছর ধরে মার খেয়ে খেয়ে আজকে তারা এই জায়গায় দাঁড়িয়েছে। এইবার যদি তারা একবার বাগে পায় যে কিভাবে মারবে, তাই এখন এই হাসনাত, সার্জিস, আরো কিছু আছে, নাইট ফাইট যারা আছে তাদের কিন্তু ঘুম কেড়ে গিয়েছে, মানে অ্যাকচুয়ালি রাতের ঘুম কেড়ে নিয়েছে আওয়ামী লীগের কর্মকর্তারা। আর এই ব্যক্তিগুলো ভুল বকছে, এখন ভাট বকছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়ার সামনে এসে তারা বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলছে। রিসেন্টলি দেখুন সেনাবাহিনীর নামে তারা বিশাল খারাপ কথা বলে ফেলেছে, পরে যদিও ক্ষমা টমা চেয়ে নিয়েছে, কিন্তু মুখ থেকে একবার বেরিয়ে গেলে ক্ষোভ তো মনের মধ্যে থেকে যায়, আমি যতই 1000বার ক্ষমা চেয়ে নিই না কেন। যাই হোক, দেখুন এই পরিস্থিতি বাংলাদেশের বুকে আবারও যে একটা জুলাই বিপ্লব আমরা দেখতে চলেছি, মানে বিপ্লব ঠিক বলবো না, আমি একটা প্রতিবেদন দেখছিলাম, যত সম্ভব আসাদ নূর ভাইয়ের একটা প্রতিবেদন, সেখানে তার থাম্বনেল দেওয়া আছে, হেডলাইন দেওয়া আছে যে আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগেকার প্রতিবেদন। যদি আমি লিঙ্ক পেয়ে যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখবেন সেখানে লেখা রয়েছে থাম্বনেলে যে জুলাই অপেক্ষা করছে ধোলাই। অ্যাকচুয়ালি জুলাইকে বলা হচ্ছে যারা জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল, সেই সমস্ত যারা গর্বের সঙ্গে এতদিন নিজেদেরকে সমন্বয়ক সমন্বয়ক বলে উঠেছে, যারা নিজেদেরকে এখন বড় লিডার ভাবে, ওই যে এনসিপির কিছু ক্যাডার রয়েছে, যারা এনসিপির কয়েকজন জনবুটি রয়েছে, তারা নিজেদেরকে ভাবে যে এই 3 দিনের রাজনীতি করে সারা বিশ্বের রাজনীতি তাদের পকেটে, এখন তারা সবকিছু বুঝে গিয়েছে। কিন্তু তারা যে রাজনীতির রও বোঝে না সেটা তারা কিন্তু এখনো ভাবতে পারেনি। দেখুন আমি বারবার বলতাম যে বাংলাদেশের যে সমস্ত রিক্সা চালক, যে অটোওয়ালা, যে রিক্সাওয়ালা যারা রয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ রয়েছে, তাদের মধ্যে রাজনীতির যথেষ্ট বোঝার একটা বেশ স্ট্যান্ডার্ড রয়েছে। তারা যথেষ্ট ভালো বোঝে এবং তারা বেশ ভালো বক্তা আমি বলবো, কারণ ক্যামেরার সামনে মাইক্রোফোন নিয়ে তারা কিভাবে যে দেশ কোথায় যাচ্ছে, দেশের কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু তারা সব নখদর্পণে তাদের, তাহলে তাদের চাইতেও এদের নলেজ অনেক কম। এটা কোথায় কি বলতে হয় সেটা জানে না, বারবার একই হম্বিতম্বি, একে করবো ওকে মারবো, সে তাকে তাই করবো, এই ধরনের কথা আর কি। দেখুন এগুলো নিয়ে কি রাজনীতি হয়? আর সেটা আওয়ামী লীগের সাধারণ মানুষ বুঝে গিয়েছে। আর এখন কোথাও না কোথাও এরাই এই আওয়ামী লীগের যে ফেমাস আর কি এতদিন ছিল, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। তাই শেখ হাসিনা ভারতে বসে কিন্তু অ্যাকচুয়ালি হাসছে আর বলছে তোমাদের জন্য অপেক্ষা করছে বড় বড় প্রসাদ, সেই প্রসাদটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে, আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। যাই হোক বন্ধুরা, দেখুন বর্তমান বাংলাদেশের রাজনীতি যাই হোক না কেন, ভারত কিন্তু একটা দিন এই বাংলাদেশকে আবারও হাতের মুঠোয় করে ফেলবে, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আর সেই দিন সেই সমস্ত মানুষগুলো কোথায় পালাবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না।
আর পাকিস্তান যদি ভাবে যে বাংলাদেশকে তারা হাতের মুঠোয় করে ফেলেছে, তাহলে হয়তো তারা কোথাও না কোথাও ভুল ভাবছে। কারণ এমনভাবে পেছনে সূচ হয়ে ঢোকাবো আর সামনে দিয়ে ফাল হয়ে বের করব, সেটা কিন্তু নরেন্দ্র মোদী অলরেডি প্ল্যান করেই রেখেছে। যাই হোক বন্ধুরা, আজকের এই প্রতিবেদন আর বেশি দূর বাড়াচ্ছে না। অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।